সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সেকেন্ড ইয়ারে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের ক্লাস নেব তোমাদের। নন সেন্ট্রাল কাই স্কয়ারটা আমরা পড়েছি, এখন দেখব নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন, নন সেন্ট্রাল টি স্ট্যাটিস্টিকটা আমরা আগে দেখব। নন সেন্ট্রাল টি স্ট্যাটিস্টিকটা কি? তাহলে আমরা জানি সেন্ট্রালটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, সেন্ট্রাল টি ভেরিয়েটকে টি দিয়ে প্রকাশ করি, আর নন সেন্ট্রালকে টি ড্যাশ দিয়ে প্রকাশ করি। যেমন কাই স্কয়ার, সেন্ট্রালকে শুধু কাই স্কয়ার, আর নন সেন্ট্রাল কাই স্কয়ারে কাই ড্যাশ স্কয়ার। সেরকম নন সেন্ট্রাল টি স্ট্যাটিস্টিককে আমরা টি ড্যাশ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এখানে বলা হয়েছে নন সেন্ট্রাল টি স্ট্যাটিস্টিক ক্যান বি ডিফাইন্ড অ্যাজ টি ড্যাশ ইকুয়াল টু chi1 dash divided by root over chi2 square ভাগ n, chi1 dash divided by root over chi2 square ভাগ n। তাহলে এখানে দেখো, where chi1 dash is a normal variate with mean 0 and unit variance। তাহলে এই যে আমরা নন সেন্ট্রাল কাই স্কয়ারটার কথাটা চিন্তা করো, আমরা নন সেন্ট্রাল কাই স্কয়ার ভেরিয়েটটা কি করেছিলাম? সাম অফ স্কয়ার অফ স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট হচ্ছে সেন্ট্রাল কাই স্কয়ার, আর নন সেন্ট্রাল কাই স্কয়ার বলেছিলাম সাম অফ স্কয়ার অফ নরমাল ভেরিয়েট উইথ নন জিরো মিন এন্ড ইউনিট ভেরিয়েন্স ইজ কল্ড কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। আবার ভালো করে শোনো, সাম অফ স্কয়ার অফ normal variate with non-zero mean and unit variance is called chi-square non-central chi-square distribution। আমরা সেন্ট্রাল chi-square করেছি mean zero unit variance, সেটার sum of square হলো সেন্ট্রাল chi-square। আর নন সেন্ট্রাল chi-square কি? ভেরিয়েন্সটা ইউনিট ঠিকই থাকবে কিন্তু মিনটা জিরো হবে না, মিনটা হবে নন জিরো মিন। সেটার সাম অফ স্কয়ার কে আমরা বলেছি নন সেন্ট্রাল chi-square ডিস্ট্রিবিউশন। সেটা যদি তুমি একটা এর যোগ করো, একটা নরমাল ভেরিয়েটের যদি সাম অফ স্কয়ার করো, তাহলে হবে নন সেন্ট্রাল chi-square উইথ 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। যদি দুইটা নরমাল ভেরিয়েট এরকম নন জিরো মিন এবং ইউনিট ভেরিয়েন্স যোগ করো, তাহলে হবে নন সেন্ট্রাল chi-square উইথ 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। সেরকম যদি n সংখ্যক নরমাল ভেরিয়েট যোগ করো উইথ নন জিরো মিন এন্ড ইউনিট ভেরিয়েন্স, তাহলে সেটা হবে নন সেন্ট্রাল chi-square ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, তাহলে এখানে আমরা যেটা করেছি 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, দ্যাট মিন্স একটা নরমাল ডিস্ট্রিবিউশনে একটা নরমাল ভেরিয়েট উইথ মিন জিরো এন্ড ইউনিট ভেরিয়েন্স, একটা নরমাল ভেরিয়েট উইথ মিন জিরো এন্ড ভেরিয়েন্স ইউনিট, সেটা ডিভাইডেড বাই সেন্ট্রাল chi-square উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, যদি রুট ওভার chi2 স্কয়ার ভাগ n উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডমের এই দুটোর যদি আমরা রেশিও করি, তাহলে সেটা হবে নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন, নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে দেখো ওখানে তোমরা যেমন ফিশারস টিটা করেছো, এটার সঙ্গে ওটার মিল আছে। ফিশারস টিটা যেটা করেছো সেন্ট্রালে, সেটার সঙ্গে এটার মিল আছে। তাহলে এই দুইটার রেশিও হচ্ছে আমাদের নন সেন্ট্রাল টি স্ট্যাটিস্টিক, নন সেন্ট্রাল টি স্ট্যাটিস্টিক, এবং এই স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। এই যে স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন করব, সেটাকে আমরা বলবো নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে আমি যদি এটাকে, এটা হচ্ছে একটা নরমাল ভেরিয়েট, এটা chi1 ড্যাশ অথবা x1 ড্যাশই বলো, যেটাই বলো না কেন, মোট কথা হচ্ছে এটা হচ্ছে একটা উপরের অংশটা হচ্ছে একটা নরমাল ভেরিয়েট উইথ মিন
মিউ এন্ড ভেরিয়েন্স 1, এটা একটা নরমাল ভেরিয়েট উইথ মিন মিউ এন্ড ভেরিয়েন্স 1 ডিভাইডেড বাই রুট ওভার chi2 স্কয়ার ভাগ n। এটা যেহেতু chi1 লেখা হয়েছে এজন্য এটাকে দুইটাকে ডিফার করার জন্য chi2 লেখা হয়েছে, মেইন হচ্ছে chi। তাহলে এই দুটার রেশিওকে আমরা বলবো নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। তাহলে চলো আমরা দেখি একটু এখানে কি বলেছে আবার, যে where chi1 dash is a normal variate with non-zero mean and unit variance and chi2 square is a central chi-square variate with n degrees of freedom, then t dash is said to be a non-central t variate with n degrees of freedom and non-centrality parameter lambda। তোমরা জানো যে নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে সবগুলোতে একটা নন সেন্ট্রালিটি প্যারামিটার থাকে, সেটা হলো ল্যামডা, এবং সেই নন সেন্ট্রালিটি প্যারামিটারটা আসছে হচ্ছে যেহেতু মিনটা জিরো না, এই যে এই n সংখ্যক মিন যদি আমি যোগ করি তাহলে সেটার সাম অফ স্কয়ারটা কে সেটাই বলা হয় ল্যামডা। এখন দেখো ডেরিভেশনটা আমরা ডিটেইল দেখব না, ডেরিভেশনটা আমরা ডিটেইল দেখব না, কারণ আমরা এখন পরীক্ষার সামনে এই পেপারসটা পড়ানো হয়নি, যেহেতু ডেরিভেশন গুলো নন সেন্ট্রালের ডেরিভেশন গুলো অনেক লেন্দি, তোমাদের এই পরীক্ষায় এটা দেওয়ার সুযোগ নেই, এই জন্য আমরা দেখব না, শুধু কিভাবে ডিরাইভ করেছে সেটা আমরা একটু দেখব। এই যে আমরা বললাম chi-square distribution with 1 degrees of freedom, chi-square distribution with 1 degrees of freedom, কারণ এই স্ট্যাটিস্টিকের উপরে আছে chi1 dash, তাহলে এটা রুট নিলেই আমাদের chi-square distribution with 1 degrees of freedom, তাহলে এটার f chi1 dash স্কয়ার এটা ইকুয়াল টু কি, আমরা যে chi নন সেন্ট্রাল chi-square pdf করেছি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 ল্যামডা বাই টু দি পাওয়ার r ভাগ ফ্যাক্টোরিয়াল r, যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে 1 হবে, ওটা ছিল 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, n ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা হলো 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, e to the power minus chi dash square by 2 chi dash square to the power n by 2 ছিল, তাহলে n ডিগ্রিজ অফ ফ্রিডম না যদি 1 ডিগ্রিজ অফ ফ্রিডম হয় তাহলে 1 by 2 plus r minus 1, 2 to the power n by 2 plus r ছিল, তাহলে 2 to the power 1 by 2 মানে half plus r, gamma n by 2 plus r ছিল, এটা হবে gamma half plus r। তাহলে এটা হলো নন সেন্ট্রাল chi-square distribution with 1 degrees of freedom, আর এটা হলো সেন্ট্রাল chi-square distribution with 2 degrees of freedom। দুইটা chi-কে ডিফার করার জন্য একটা ধরা হয়েছে chi1, একটা ধরা হয়েছে chi2। ওকে, যেমন আমরা f ডিস্ট্রিবিউশন ডিরাইভ করার সময় দুইটা chi, একটা chi1 স্কয়ার একটা chi2 স্কয়ার, সেখানে এই chi2 স্কয়ারটা হচ্ছে সেন্ট্রাল 1 by 2 to the central chi-square distribution 1 by 2 to the power n by 2 gamma n by 2 e to the power minus chi2 square ভাগ 2 chi2 square to the power n by 2 minus 1। এখন এই দুটার জয়েন্ট পিডিএফ লিখেছে, এই দুটো একসঙ্গে করে জয়েন্ট পিডিএফ করেছে, জয়েন্ট পিডিএফ করে আমরা যে স্ট্যাটিস্টিকটা যাব ওইটাতে পরে দিয়েছি, প্রথমে হচ্ছে এই ফর্মে করেছে, এখন তোমাদের এইটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমরা এটাকে এবারের জন্য আমরা এটাকে অ্যাভয়েড করব। ওকে, এই এখানে ফাইনালি টি ড্যাশে এসে যে আমরা স্ট্যাটিস্টিকটা পড়েছি সেটা বের করেছি, এই টি ড্যাশের ডিস্ট্রিবিউশনটা বের করলেই সেটা হবে নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। ফাইনালি টি ড্যাশ ইকুয়াল টু chi1 ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার chi2 স্কয়ার ভাগ। ওকে, তাহলে এখানে সব ডিস্ট্রিবিউশনের মতো প্রথমটা কি ডেরিভেশন, তারপরে কি মোমেন্ট জেনারেটিং ফাংশন অথবা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, সেখান থেকে মিন ভেরিয়েন্স, তারপর ডিস্ট্রিবিউশনের বিটা 1 বিটা 2 বের করে ডিস্ট্রিবিউশনটা সম্বন্ধে কমেন্টস করে। এটা হলো সব ডিস্ট্রিবিউশনের ওভারঅল। প্রথমে ডিস্ট্রিবিউশনের আমরা কি করি, এখানে যেহেতু নন সেন্ট্রাল সেজন্য স্ট্যাটিস্টিকটা দেখি। আমরা যেমন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন গুলো পড়ে এসেছি, বাইনোমিয়াল, পয়সন, নরমাল, ওখানে কোনো স্ট্যাটিস্টিক ছিল না, কোন আর হলো পপুলেশনের ডিস্ট্রিবিউশন, আর এগুলো হলো স্যাম্পলিং এর ডিস্ট্রিবিউশন, এজন্য স্ট্যাটিস্টিকটা এখানে দেখতে হয়। তারপর আমরা দেখি ডিস্ট্রিবিউশনের পিডিএফটা কি, তারপর দেখি ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটা কি, তারপরে দেখি মিন ভেরিয়েন্স বিটা 1 বিটা 2 মোমেন্ট জেনারেটিং ফাংশন এগুলো কি, তারপরে বিটা 1 বিটা 2 বের করি, তারপরে আদার ডিস্ট্রিবিউশনের সঙ্গে রিলেশনশিপ বের করি, তারপর প্রপার্টিজ দেখি, তারপর ইউজেস। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের একই জিনিস দেখি। তাহলে এখানে আমরা প্রথমে স্ট্যাটিস্টিক দেখলাম,
তাহলে স্ট্যাটিস্টিক দেখলাম, ডেরিভেশনটা আমরা দেখবো না, আমরা ক্যারেক্টারিস্টিক্স ফাংশনটাও দেখবো না, কেননা এগুলো হচ্ছে অনেক লেন্দি জিনিস যেগুলো এবারের ইয়েতে দেওয়ার সুযোগ কম। আমরা এখানে এগুলো বাদে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখব। কাজেই এখন আমরা এখানে কয়েকটা পেজ রিপিট হয়েছে। এখন আমরা যাব সেন্ট্রাল মোমেন্ট অফ ইভেন অর্ডার, সেন্ট্রাল মোমেন্ট অফ ইভেন অর্ডার ডিস্ট্রিবিউশন, ইভেন অর্ডার মোমেন্ট অফ নন সেন্ট্রাল পি ডিস্ট্রিবিউশন। তাহলে তোমরা জানো মোমেন্টস দুই রকম, র মোমেন্টস, সেন্ট্রাল মোমেন্টস। সেই সেন্ট্রাল মোমেন্টস, র মোমেন্টস, সেন্ট্রাল মোমেন্টস, একটা হলো মিউ1 ড্যাশ, মিউ2 ড্যাশ, যেগুলোকে আমরা র মোমেন্টস বলি। সেন্ট্রাল মোমেন্টস মিউ2 ড্যাশ থাকবে না, সেটা হবে মিউ2, যেটাকে আমরা ভেরিয়েন্স বলি, মিউ2, মিউ3, মিউ4, এগুলো হলো সেন্ট্রাল মোমেন্টস। আর র মোমেন্টস হলো মিউ2 ড্যাশ, মিউ3 ড্যাশ, মিউ4 ড্যাশ, এগুলো হচ্ছে র মোমেন্টস। তাহলে আমরা জানি, তোমরা সবসময় আমি বলেছি যে নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন গুলো সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে কম্পেয়ার করে পড়বে। তোমরা জানো টি ডিস্ট্রিবিউশনটা কি একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, টি ডিস্ট্রিবিউশনটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, যেটার মিন, মিডিয়ান, মোড এগুলো হচ্ছে জিরো, এবং সকল বিজোড় সংখ্যক মোমেন্টস গুলো জিরো। সকল অড অর্ডার মোমেন্টস, অল অড অর্ডার মোমেন্টস, বিজোড় সংখ্যক মোমেন্টস গুলো জিরো। মিউ1, মিউ3, মিউ5 যদি আমরা বের করতাম, বিজোড় সংখ্যক মোমেন্টস গুলো জিরো। আর জোড় সংখ্যক মোমেন্টস গুলো আমাদের আছে মিউ2, মিউ4। যেহেতু বিজোড় সংখ্যক মোমেন্টস জিরো, সেহেতু কিন্তু বিটা1 জিরো। বিজোড় সংখ্যক মোমেন্টস জিরো মানে বিটা1 জিরো। বিটা1 মানে কি মিউ3 স্কয়ার ভাগ মিউ2 কিউব। তাহলে মিউ3 যদি জিরো হয় তাহলে বিটা1 জিরো। বিটা1 যদি জিরো হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা কি সিমেট্রিক, ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক। তাহলে দেখো আমরা যদি সেন্ট্রাল মোমেন্ট বের করি, সেগুলো কি র মোমেন্টস এর সাপেক্ষে সেন্ট্রাল মোমেন্টস বের করি, র মোমেন্টস এর সাপেক্ষে সেন্ট্রাল মোমেন্টস বের করি। যেমন তোমরা হয়তো ডিস্ট্রিবিউশনে করেছো আরথ অর্ডার মোমেন্টস, মিউ আর ড্যাশ, আরথ অর্ডার মোমেন্টস, আর এর মান 1 বসে মিউ1 ড্যাশ, আর এর মান 2 বসে মিউ2 ড্যাশ। তাহলে এখানে একটু খুব ভালো করে খেয়াল করতে হবে, মিউ2 পি, এখানে আর না বসে আমরা পি কেন ইউজ করেছি, কারণ আমরা ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ভিতরে একটা আর আছে, ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ভিতরে r summation r equal to 0 to infinity to the power minus lambda by 2 lambda by 2 to the power r ভাগ r factorial। আচ্ছা, তাহলে ডিস্ট্রিবিউশনের ভিতরে একটা পিডিএফ টা আমরা একটু দেখে, এটা হলো এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফ, এই অংশটা হচ্ছে এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফ, summation r equal to 0 to infinity e to the power minus lambda by 2 lambda by 2 to the power r ভাগ r factorial। তোমাদেরকে সেদিন আমি বলেছিলাম যে এই অংশটুকু তিনটা নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে কমন, summation r equal to 0 to infinity e to the power minus lambda by 2 lambda by 2 to the power r ভাগ r factorial। তাহলে বিটা হাফ প্লাস r n by 2 1 by n to the power half plus r t dash square to the power r 1 plus t dash square ভাগ n to the power n plus 1 by 2 plus r। এটা হলো টি ডিস্ট্রিবিউশনের পিডিএফ, এটা হলো টি ডিস্ট্রিবিউশনের পিডিএফ। যেহেতু আমাদের এই পিডিএফ এর ভিতরে আর আছে, এই জন্য আমরা সব সময় আর অর্ডার মোমেন্টস করি। এখানে আর অর্ডার মোমেন্টস না করে আমরা বলছি পি, পিথ অর্ডার মোমেন্টস, আর না ধরে আমরা এটাকে পি ধরেছি। আর যেহেতু ইভেন অর্ডার মোমেন্টস, তাহলে সেজন্য আমরা ধরেছি 2p ইভেন। তাহলে 2p থাকলে p এর মান 1 বসালে এটা 2, p এর মান 2 বসালে এটা 4, আর বিজোড় সংখ্যক বা অড অর্ডার মোমেন্টস আসার কোনো সুযোগ নাই। ইভেন অর্ডার মোমেন্টসটাকে আমরা লিখছি মিউ2p, মিউ2p। তাহলে মিউ2p ড্যাশ করিনি কেন, যেহেতু এটা সকল বিজোড় সংখ্যক মোমেন্টস জিরো, এখানে আমি এই র মোমেন্টস মানে সেন্ট্রাল মোমেন্টস, মিউ2 ড্যাশ মানে মিউ2 পি ড্যাশ মানে মিউ2p। কেননা দেখো আমরা যদি এটা মিউ2 ধরতাম তাহলে কি এক্সপেকটেশন অফ টি মাইনাস
তাহলে কি হতো এক্সপেকটেশন অফ টি ড্যাশ স্কয়ার পি বাদ দিলে, তাহলে টি ড্যাশ মানে কি জিরো, মিনটা জিরো, কাজে এটা টি ড্যাশ, এটাকে র মোমেন্টস আর সেন্ট্রাল মোমেন্টস সমান, এটা র মোমেন্টস আর সেন্ট্রাল মোমেন্টস সমান, কেননা সকল বিজোড় সংখ্যক মোমেন্টস গুলো জিরো, আমরা র মোমেন্টস থেকেই সেন্ট্রাল মোমেন্টস বের করি। তাহলে আমার যদি মিউ ওয়ান ড্যাশ মিউ থ্রি ড্যাশ এগুলো যদি জিরো হয় তাহলে র মোমেন্টস আর সেন্ট্রাল মোমেন্টস একই হয়ে যায়। তাহলে এখানে বলেছি আমরা কি ইভেন অর্ডার মোমেন্টস, তাহলে ইভেন অর্ডার মোমেন্টস এটাকে আমরা বললাম মিউ টু পি। তাহলে মিউ টু পি মানে আমরা কি জানি এক্সপেকটেশন অফ টি ড্যাশ মাইনাস জিরো, এটা জিরো লিখছি কেন, মিন জিরো, আমরা লিখি টি ড্যাশ মাইনাস এক্সপেকটেশন অফ টি ড্যাশ টু দি পাওয়ার টু পি, যেহেতু এক্সপেকটেশন অফ টি ড্যাশ মানে মিন, মিনটা কি জিরো, মিনটা আমাদের জিরো, এই জন্য সরাসরি আমরা লিখেছি টি ড্যাশ মাইনাস জিরো টু দি পাওয়ার টু পি, যেহেতু rth অর্ডার মোমেন্টসে আমরা লিখি r, তাহলে 2p অর্ডার মোমেন্টসে টু দি পাওয়ার লিখছি 2p, এখানে যা থাকবে মিউ 2 লিখলে এখানে স্কয়ার লিখি, মিউ 3 লিখলে এখানে কিউব লিখি, মিউ 4 লিখলে এখানে টু দি পাওয়ার 4 লিখি, সেরকম মিউ 2p মানে এটারও টু দি পাওয়ার 2p। ওকে, ইভেন অর্ডার মোমেন্টস, তাহলে 0, তাহলে এটা এক্সপেকটেশন টি ড্যাশ টু দি পাওয়ার 2p। তাহলে এক্সপেকটেশনের ডেফিনিশন অনুযায়ী কি, যে টি ড্যাশের রেঞ্জ টি ডিস্ট্রিবিউশনের লিমিট কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে টি ড্যাশ টু দি পাওয়ার টিপি 2p এফ অফ টি ড্যাশ ডিটি ড্যাশ, এক্সপেকটেশনের যেটা আমরা জানি সংজ্ঞা, এক্সপেকটেশন অফ এক্স মানে ইন্টিগ্রেশন এক্স এফ এক্স ডিএক্স, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা এক্সপেকটেশনের এটা লিখলাম। তাহলে এটা আমাদের থাকলো এফ অফ টি ড্যাশ, টি ডিস্ট্রিবিউশনের পিডিএফটা আমরা লিখে ফেললাম, টি ডিস্ট্রিবিউশনের পিডিএফটা আমরা লিখে ফেললাম। আমরা ডিফারেন্ট ইন্টিগ্রেশন করব কিসের সাপেক্ষে, টি ড্যাশের সাপেক্ষে, আমাদের ইন্টিগ্রেশনটা হবে টি ড্যাশের সাপেক্ষে, তাহলে টি ড্যাশ ছাড়া যেগুলো সেগুলো কনস্ট্যান্ট, সেগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিব। তাহলে সামেশন আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই পুরোটা কনস্ট্যান্ট, এর মধ্যে কোনো টি ড্যাশ নাই, আর এখানে 1/n টু দি পাওয়ার হাফ প্লাস r, এখানে কোনো টি ড্যাশ নাই, তাহলে এইটাকে আমরা বাইরে রাখলাম, 1/n টু দি পাওয়ার হাফ প্লাস r কে বাইরে রাখলাম, টি ড্যাশ টু দি পাওয়ার 2p আর টি ড্যাশ টু দি পাওয়ার, তাহলে এটাকে স্কয়ার বাইরে দিলে 2r, তাহলে টি ড্যাশ টু দি পাওয়ার 2r প্লাস 2p, আর নিচে যেটা ছিল সেটা আমাদের থাকে। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশন করছি কিসের সাপেক্ষে, টি ড্যাশের সাপেক্ষে, কিন্তু এখানে একটা টার্ম আছে টি ড্যাশের স্কয়ার, টি ড্যাশের স্কয়ার, সো এই টি ড্যাশের স্কয়ার যে টার্ম আছে এই রিলেটেড টার্মটাকে আমি যদি অন্য ভেরিয়েবল দিয়ে শিফট না করি তাহলে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ আমি ইন্টিগ্রেশন টি ড্যাশের স্কয়ারের সাপেক্ষে করছি না, আমি ইন্টিগ্রেশন করছি টি ড্যাশের সাপেক্ষে, সেই জন্য আমরা এই যে টি ড্যাশের স্কয়ার রিলেটেড যে অংশটুকু আছে এটা ইকুয়াল টু অন্য ভেরিয়েবল আমাদেরকে অবশ্যই ধরতে হবে, না হলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে আমরা এই অংশটা ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরলাম, যেটাকে আমি ধরলাম y, যেটা আর এখানে আরেকটা কাজ করা হয়েছে, যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিটাকে আমরা করেছি 2 ইনটু 0 টু ইনফিনিটি, 2 ইনটু 0 টু ইনফিনিটি। তাহলে এটা দেখো, এটা আমরা জানি x ডিভাইডেড বাই 1 প্লাস x, এরকম ফর্মে যদি থাকে আর লিমিট যদি 0 টু ইনফিনিটি থাকে, এটাকে আমরা বলি সেকেন্ড কাইন্ড অফ কি, বিটা ডিস্ট্রিবিউশন। বিটা ডিস্ট্রিবিউশনের দুইটা কাইন্ড তোমরা জানো, একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশন যেটা লিমিট হচ্ছে 0 টু 1, আর সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশন আমরা গামা বিটা ফাংশনে পড়েছি, যেটা হলো লিমিট 0 টু ইনফিনিটি, আর ফর্মটা থাকবে এভাবে x টু দি পাওয়ার n মাইনাস 1 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n, এই ফর্মে থাকবে। তো সেই ফর্মে ফেলার জন্য আমরা লিমিটটাকে শিফট করে নিলাম 2 ইনটু 0 টু ইনফিনিটি t ড্যাশ টু দি পাওয়ার 2r প্লাস 2p আর 1 প্লাস t ড্যাশ স্কয়ার ভাগ n টু দি পাওয়ার n প্লাস r ডিভাইডেড বাই 2 প্লাস r। তাহলে এটা ইকুয়াল টু আমরা অন্য একটা ভেরিয়েবল এখন ধরছি, এটা ইকুয়াল টু আমরা ধরলাম y, তাহলে t ড্যাশ স্কয়ার ইকুয়াল টু ny, t ড্যাশ ইকুয়াল টু রুট ওভার ny, তাহলে dt ড্যাশ ইকুয়াল টু রুট ওভার n টা কনস্ট্যান্ট থাকলো, y টু দি পাওয়ার হাফ কে করলে কি হাফ y টু দি পাওয়ার মাইনাস হাফ y টু দি পাওয়ার রুট ওভার n থাকলো, রুট ওভার y মানে কি y টু দি পাওয়ার হাফ, তাহলে y টু দি পাওয়ার হাফ কে ডিফারেন্সিয়েট করলে হাফ y টু দি পাওয়ার মাইনাস হাফ, যেহেতু মাইনাস হাফ এই জন্য নিচে নিয়ে আসছি, মাইনাস হাফ নিচে নিয়ে আসলে 1 বাই রুট
y dy। ওকে, লিমিটটা যেহেতু এখানে দেখো লিমিটটা একবার চেক করা দরকার। টি ড্যাশ যদি 0 হয় তাহলে y ও 0, টি ড্যাশ যদি ইনফিনিটি হয় এটাও ইনফিনিটি। আমরা সবসময় বলেছি আমরা যদি যখন ভেরিয়েবল চেঞ্জ করব, লিমিট যদি 0 টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকে, আমরা যদি এটাকে রিভার্স আকারে বা এক্সপোনেনশিয়াল আকারে না ধরি, সাধারণত লিমিটের কোনো পরিবর্তন হয় না। কাজে এটা আমরা যেহেতু কোনো রিভার্স ফাংশন হিসেবে ধরিনি, এটা আমাদের লিমিটের কোনো পরিবর্তন হয়নি, লিমিটটা 0 টু ইনফিনিটি রয়ে গেছে। এখন যে কনস্ট্যান্ট টার্মটা আমরা বাইরে নিয়েছিলাম সেটা এখানে ঠিকই থাকলো। এখানে টি ড্যাশ মানে হচ্ছে টি ড্যাশ মানে হচ্ছে √ny, এটা টু দি পাওয়ার 2r প্লাস 2p, এটা 1 প্লাস এটা ইকুয়াল টু y ধরেছিলাম টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ 2 প্লাস r। আর এই যেটা আমাদের dt ড্যাশ ইকুয়াল টু যেটা, সেটা আমরা বসাবো √n ডিভাইডেড বাই 2√y dy। আমাদের ভেরিয়েবল ট্রান্সফরমেশন হয়ে গেল। এখন দেখো এখানে এই যে n টু দি পাওয়ার হাফ, এখানে কি আছে, এটা √n মানে কি n, এখানে √n, এই √n, শুধু y থাকবে, √n টা আবার কনস্ট্যান্ট, n গুলোকে আমরা বাইরে নিয়ে আসবো। √n তার মানে n টু দি পাওয়ার হাফ, n টু দি পাওয়ার হাফ এর সঙ্গে যদি 2r প্লাস 2p যোগ হয় তাহলে 2 কমন নিলে r প্লাস p, আর n টু দি পাওয়ার হাফ এর হাফ আর এই 2 কমন হয়ে যাবে, হবে কি n টু দি পাওয়ার r প্লাস p আর এই n টু দি পাওয়ার হাফ, n টু দি পাওয়ার r প্লাস p প্লাস হাফ। এখন এখানে দেখো পরের লাইনে আমরা করি, হ্যাঁ এখানে আমার কি আছে 1/n টু দি পাওয়ার r প্লাস হাফ, আর এটা হলো n টু দি পাওয়ার r প্লাস p প্লাস হাফ। তাহলে 1/n টু দি পাওয়ার r প্লাস হাফ আর n টু দি পাওয়ার r প্লাস p প্লাস হাফ, তাহলে r প্লাস হাফ কেটে গেলে শুধু n টু দি পাওয়ার p টা থাকবে। পরের লাইনে আমরা একটু খেয়াল করি, দেখো পরের লাইনে এটাকে লিখেছে অবশ্য ডিটেইল, আরেকটা লাইন এখানে লিখেছে, হ্যাঁ এই যে n টু দি পাওয়ার r প্লাস p প্লাস হাফ, আর √y ছিল, তাহলে √y টু দি পাওয়ার r প্লাস p প্লাস হাফ, আর এখানে আরেকটা ছিল সেটা মিলে দেখো এখানে খেয়াল করো, এই এখানে কি ছিল √y টু দি পাওয়ার r প্লাস p, আর এটা যেহেতু নিচে এটা উপরে যা হচ্ছে মাইনাস হাফ, এটা n যেহেতু উপরে এটা হয়েছে প্লাস হাফ, এই √y যেহেতু নিচে এটা উপরে যা হয়েছে মাইনাস হাফ, সেই জন্য n টু দি পাওয়ার r প্লাস p প্লাস হাফ আর y টু দি পাওয়ার r প্লাস p প্লাস হাফ, আর 1 প্লাস y টু দি পাওয়ার যা ছিল তাই আছে। এখন এই যে 1/n টু দি পাওয়ার হাফ প্লাস r আর n টু দি পাওয়ার r প্লাস হাফ ক্যান্সেল হয়ে যাবে, শুধু n টু দি পাওয়ার p টা থাকবে, শুধু n টু দি পাওয়ার p থাকবে, সেটা এখানে আসছে n টু দি পাওয়ার p। এখন আমরা যদি গামা ফাংশনে ফেলতে যাই, গামা ফাংশন কি, গামা ফাংশন সেকেন্ড কাইন্ড অফ গামা ফাংশনটা কি, y টু দি পাওয়ার n-1 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা সেই ফর্মে নিয়ে আসার জন্য এটাকে লিখেছি কি, আমার ছিল y টু দি পাওয়ার r প্লাস p মাইনাস হাফ, তাহলে আমি লিখেছিলাম r প্লাস p প্লাস হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 করলে এটা মাইনাস হাফ হয়ে যাবে, পাওয়ার ঠিকই থাকলো, শুধু এই পুরোটাকে আমি লিখলাম n, এই পুরোটা হলো আমার n, y টু দি পাওয়ার n মাইনাস 1, আর 1 প্লাস y টু দি পাওয়ার, এটাকেও আমি একটু সাজিয়ে দেখলাম, যেহেতু উপরে আমাদের একটা p আছে নিচে কোনো p নাই, এখানে m প্লাস n করতে হবে, এইটা এই অংশটা r প্লাস p প্লাস হাফটা এখানে আসতে হবে, r প্লাস p প্লাস হাফটা এখানে আসলে এখানে দেখো n/2 প্লাস হাফ আছে, কিন্তু p টা আরো আছে কিন্তু p টা নাই, এই জন্য আমরা একটা মাইনাস p এখানে অ্যাড করেছি, এই প্লাস p এর সঙ্গে ক্যান্সেল হয়ে যায়, আবার এই পাওয়ারটা থেকে যাবে, এই জন্য একটা মাইনাস p নিয়েছি, যেন এই প্লাস p এর সঙ্গে এই মাইনাস p প্লাস p ক্যান্সেল হয়ে n/2 প্লাস r প্লাস হাফ থাকে, তাহলে কি হবে n/2 প্লাস r প্লাস হাফ। তাহলে আমরা সেকেন্ড কাইন্ড অফ গামা ফাংশনের ফরম্যাটে ফেলার জন্য y টু দি পাওয়ার n-1 1 প্লাস y টু দি পাওয়ার n প্লাস n, তাহলে ইজিলি আমরা এটা
বিটা ফাংশন, গামা ফাংশন বলছি আমি, এটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন। সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে ফেলার জন্য আমরা এটাকে এই ফর্মে দিলাম। বিটা ফাংশন দুটো ফর্ম, একটা লিমিট 0 to 1 আর একটা লিমিট 0 to ইনফিনিটি। যেটা লিমিট 0 to ইনফিনিটি সেটার ফর্মটা থাকে এভাবে, আর যেটা লিমিট 0 to 1 সেটা ফর্ম থাকে x to the power m minus 1 1 minus x to the power n minus 1। তাহলে এটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে ফেললাম। তাহলে এটা আমার কি হলো, বিটা m n। তাহলে বিটা y to the power m minus 1 এটা হলো m n। আমরা জানি বিটা m n ইকুয়াল টু বিটা n m, কাজে কোনটা m কোনটা n এটা আমরা এলোমেলো লিখলেও আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এইটা এই অংশটা হয়ে গেল বিটা r প্লাস p প্লাস হাফ আর n বাই 2 মাইনাস p। তাহলে আমাদের ইন্টিগ্রেশন অংশটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই যে এটা কিসের মান, এটা মিউ টু পি, এটা হচ্ছে মিউ টু পি। পি এর মান 1 বসালে এটা হবে মিউ টু, পি এর মান 1 বসালে এটা হবে মিউ টু। তাহলে মিউ টু ইকুয়াল টু এই অংশটা ঠিকই থাকলো, এন এর মান 1 বসালে এটা হলো এন, আর এটা আর ঠিকই থাকলো, পি এর মান 1 বসালে 1 প্লাস হাফ তাহলে হলো 3/2। তাহলে পি এর মান 1 বসালে আর প্লাস 3/2 n/2 মাইনাস 1। এখন এটাকে আমরা যদি ভাঙাই, বিটা ফাংশন যেভাবে ভাঙাই গামা এম গামা এন গামা এম প্লাস এন এই ফর্মে ভাঙাই, তাহলে এখানেও আমাদের একটা বিটা ফর্ম আছে, এখানেও আমাদের একটা বিটা ফর্ম আছে। দুটোকে আমরা এখন গামা ফাংশন বা বিটা ফাংশনের যে রিলেশনশিপ সেই অনুযায়ী ভাঙিয়ে নিব। তাহলে এটা মানে কি, বিটা এম এন, তাহলে এটা হবে বিটা এম বিটা এম প্লাস এন, যেহেতু এটা নিচে আছে এটা উপরে চলে গেল, এম প্লাস এনটা উপরে চলে গেল। তাহলে সরি গামা এম গামা এন গামা এম প্লাস এন, তাহলে এটা হলো গামা এম গামা এন গামা এম প্লাস এন। তাহলে দেখো এই গামা আর এই গামা ক্যান্সেল হয়ে গেল, এখানে n/2 প্লাস আর আর 3/2 থেকে -1 করলে এটা থাকলো হাফ। তাহলে এটা আর এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা এটা থাকলো, এখন এখানে যে উপরে যে অংশটুকু সেটা আছে, এখানেও তাই আছে। এটাকে গামা n/2, যেখানে যেহেতু গামা n/2 -1 আছে, n গামা n-1 গামা n-1, গামা n মানে কি n-1 গামা n-1, তাহলে n/2 -1 গামা n/2 -1 এটা করলাম, কারণ এখানে আমাদের একটা গামা n/2 -1 আছে, এটার সঙ্গে ক্যান্সেল করে দিই। ওকে, আর এখানে আছে r প্লাস হাফ, এখানে r প্লাস 3/2 একই, তাহলে এটা এটা -1 করলে কি হয় r প্লাস হাফ, গামা n এর মতো গামা n-1, তাহলে সেরকম গামা r প্লাস 3/2 -1 মানে r প্লাস হাফ, r প্লাস হাফ গামা r প্লাস হাফ, এই r প্লাস হাফ ক্যান্সেল। এখন আমাদের কি থাকলো, এই অংশটা থাকলো আর এখানে একটা থাকলো এখানে একটা থাকলো, তাহলে সামেশন r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস λ/2 λ/2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টোরিয়াল। আর এখানে এটা যদি লসাগু করি আমরা কি থাকে n-2/2 n-2/2, আর এটাকে লসাগু করলে 2r প্লাস 1/2, তাহলে নিচের 2 এই 2 ক্যান্সেল হয়ে গেছে, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেছে, এই n আর লসাগু করে 2r প্লাস 1, আর নিচে এটাকে লসাগু করলে n-2 এই অংশটুকু থেকে গেল। এখানে μ2 ছিল, μ2 ইকুয়ালটা নিচে চলে গেছে। তাহলে এখন দেখো e টু দি পাওয়ার মাইনাস λ/2 থাকলো, এখানে যেগুলো আর রিলেটেড না, সামেশনটা কিসের উপর, আর এর উপরে, সামেশনটা কিসের উপরে, আর এর উপরে, সুতরাং যেগুলো আর রিলেটেড না এগুলোকে আমি বাইরে নিলাম, e টু দি পাওয়ার মাইনাস λ/2 আর n ডিভাইডেড বাই n-2, এর সঙ্গে আর এর কোনো রিলেশন নাই, এটাকে আমরা বাইরে নিলাম। এখানে কি থাকলো, সামেশন r equal to 0 to infinity λ/2 to the power r ভাগ r ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকলো 2r plus 1। ওকে, এখন আমরা এটাকে এখানে দুটো জিনিস, এটা দিয়ে আমি এই পুরো অংশটা দিয়ে এই 2r কে একবার মাল্টিপ্লাই করব, এই পুরো অংশ দিয়ে 1 কে একবার মাল্টিপ্লাই করব। তাহলে পুরো অংশ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, একটু দিয়ে এটা তো বাইরে থাকলো 2 ইনটু λ/2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টোরিয়াল ইনটু r, এই যে এই rটা,
এই টুটা বাইরে আসলো, এই অংশটা থাকলো, আর এই আরটা এখানে থেকে গেল। আর এখানে কি থাকলো, এটা থাকলো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 টু দি পাওয়ার আর সরি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 n ডিভাইডেড বাই n মাইনাস 2 r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টোরিয়াল। ওকে, এই দুটো জিনিস আমাদের থাকলো। এখন দেখো ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2 n ডিভাইডেড বাই n মাইনাস 2 2 ইনটু এটাকে যদি আমি জিরোর জন্য ভাঙাই, জিরোর জন্য ভাঙালে কি হবে, ল্যামডা বাই 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, আর এটা মানে 0 মানে 0, এটা মানে এটা 0 মানে 1। তাহলে এই যে ল্যামডা বাই 2 2 ইনটু ল্যামডা বাই 2 2 বাইরে নিয়ে এসে এটাকে আমি যদি করি ল্যামডা বাই 2 ইনটু ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1 করা যায় না, এটা r, r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে r মাইনাস 1 r কেটে গেল, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল নিচে থাকলো। ল্যামডা বাই 2 ইনটু ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1, ল্যামডা বাই 2 কে বাইরে নিয়ে আসলাম, ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1 এখানে থাকলো। তোমরা কিন্তু এরকম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করেছো, পয়সন ডিস্ট্রিবিউশনে করেছো, এই যে একটা ভেরিয়েবল বাইরে নিয়ে এসে তাহলে লিমিটটা তাহলে হয়ে গেল r ইকুয়াল টু 0 টু জায়গা r ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এটাকে যদি আমি ভাঙাই ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1 ইনটু ল্যামডা বাই 2, আর এটাকে ভাঙালাম r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই r ক্যান্সেল, ল্যামডা বাই 2 এখানে আসলো। তাহলে এটা কি হলো, সামেশন r ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1 ভাগ r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে এটা বাইরে আসলো, এটা মানে কি, এটা মানে e টু দি পাওয়ার x এর সিরিজ 1 প্লাস x প্লাস x স্কয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 2x কিউব ভাগ ফ্যাক্টোরিয়াল 2। তাহলে x এর পরিবর্তে এখানে আছে ল্যামডা বাই 2, এটা হচ্ছে ল্যামডা বাই 2 টু দি পাওয়ার এর যেটা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা। তাহলে এটাও আমাদের হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ ভাঙে ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2, এই ল্যামডা বাই 2 আর মাইনাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 আসলে ক্যান্সেল হয়ে যাবে পর। এখন এটাকে ভাঙালে এটাও হয়ে যাবে ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2। তাহলে এখানে ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 ক্যান্সেল হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে n ডিভাইডেড বাই n মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে ল্যামডা, তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেছে, এখানে হয়ে গেছে ল্যামডা। আর এখানে এটা ক্যান্সেল হয়ে গেলে এটা কমন নিলে এটা হলো 1। তাহলে এটাই হলো ভেরিয়েন্স অফ নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন, mu2 equal to n divided by n minus 2 lambda plus 1, which is the variance of non central t distribution. আমরা টি ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কি জানি, n divided by n minus 2। আমরা জানি নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডার মান 0 বসালে নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন টি সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনে পরিণত হয়। তাহলে এখানে যদি আমি ল্যামডার মান 0 বসাই তাহলে এটা কি হয়ে যাবে, সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স। এটা কি হয়ে যাবে, সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স। তাহলে এটা হয়ে গেল আমাদের নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স। তাহলে ল্যামডার মান 0 বসালে এটা হয়ে যাবে নন সেন্ট্রাল থেকে সেন্ট্রালে পরিণত হয়ে যাবে, নন সেন্ট্রালের ভেরিয়েন্স থেকে সেন্ট্রাল ভেরিয়েন্সে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল আমাদের নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স। এখন এখানে নন সেন্ট্রাল থেকে সেন্ট্রাল কিভাবে করব, আসছে প্রপার্টিজ অফ নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন। এটার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটার দুইটা প্যারামিটার, একটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম n আর একটা হলো নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডা। নন সেন্ট্রাল কাই স্কয়ারও তোমরা ট্রাই করেছো। এটার দুইটা প্যারামিটার, একটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম n আর একটা হলো নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডা। সকল বিজোড় সংখ্যক মোমেন্টস 0, সেজন্য এটা সিমেট্রিক। দিস ইজ আ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন অ্যাবাউট 0. So all odd order central moments vanish, that is mu1 mu3 mu5 এটা হলো 0 because of symmetric distribution। mean median mode এগুলো আমাদের 0, যেহেতু মিন 0 তাহলে আমরা জানি যে সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান মোড একটা পয়েন্টে কোইনসাইড করে। যেহেতু মিন 0 তাহলে মিডিয়ানও 0 মোডও 0, তোমরা এটা সেন্ট্রাল টিতে পড়েছো। আর টি ডিস্ট্রিবিউশন থেকে এফ ডিস্ট্রিবিউশনে যাওয়া যায়, এফ ডিস্ট্রিবিউশনের সঙ্গে টি ডিস্ট্রিবিউশনের একটা রিলেশন আছে। তাহলে নন সেন্ট্রাল টি স্কয়ার উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, নাথিং বাট নন সেন্ট্রাল এফ ডিস্ট্রিবিউশন উইথ 1 and n ডিগ্রিজ অফ ফ্রিডম উইথ সেম নন সেন্ট্রালিটি প্যারামিটার ল্যামডা। এটা অবশ্য আমরা পড়বো
নন সেন্ট্রাল টি ফ্রম নন সেন্ট্রাল এফ, এই ডেরিভেশনটা আমরা এফ ডিস্ট্রিবিউশন যখন দেখব নন সেন্ট্রাল এফ, তারপর আমরা এটা দেখব। When r equal to 0 and lambda equal to 0, non-central t distribution with n degrees of freedom becomes central t with n degrees of freedom. ওকে, তারপরে দেখো এখানে আমাদের আছে যে ইউজেস, এখানে একটু এটা হেজি এসেছে। Non-central t distribution used to test the assigned value of population mean when variance is unspecified. Assigned value of population mean যখন দেওয়া থাকে, যখন ভেরিয়েন্সটা আনস্পেসিফাইড, তখন এটাকে ইউজ করা হয়। আর ইউজ করা হয় কি, it is used to test the equality of two population mean when variance are equal but unspecified. Variance গুলো equal কিন্তু স্পেসিফাইড না। It is used to test the hypothesis that the constant term alpha and regression coefficient beta, যে আলফা বিটা আছে আমাদের রিগ্রেশন লাইনের মধ্যে, আলফাটা কনস্ট্যান্ট, বিটাটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট, টেক্স এ পার্টিকুলার ভ্যালু, তাহলে তখন আমরা এটা টেস্ট করতে পারি। একটা জিনিস দেখবো নন সেন্ট্রাল টি থেকে কিভাবে সেন্ট্রাল টি এ যাওয়া যায়। তাহলে নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের পিডিএফটা এটা। নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের পিডিএফটা সামেশন r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার হাফ প্লাস r। তোমরা টি ডিস্ট্রিবিউশন প্রশ্নে রুট ওভার n মানে n টু দি পাওয়ার হাফ, এটা সেখানে থেকে r একটা করে বেশি আছে, n টু দি পাওয়ার হাফ প্লাস r t ড্যাশ টু দি পাওয়ার t ড্যাশ স্কয়ার করেছিল, তাহলে t স্কয়ার করেছিল, তাহলে t ড্যাশ স্কয়ার টু দি পাওয়ার 2r beta half plus r n by 2 1 plus t dash square ভাগ n to the power n plus 1 ভাগ 2 plus r। এখানে যে অংশ যে জিনিসটা দেখিয়েছে এটা আসলে এটা এখান থেকে এখানে আমরা জানি, এখানে একটু লিখে নিতে হবে we know এটা ইকুয়াল টু কি টু দি পাওয়ার ল্যামডা বাই 2, এটা টু দি পাওয়ার x এর সিরিজ, মানে ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r ভাগ r ফ্যাক্টোরিয়াল সামেশন। এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে, এটা ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ আসবে, এটাকে ভাঙালে এটা আসবে, এটা মানে কি টু দি পাওয়ার ল্যামডা বাই 2, এখানে একটু সংক্ষিপ্ত ভাবে করেছে, এটা মানে কি টু দি পাওয়ার ল্যামডা বাই 2। এখন যদি আমরা আর এর মান 0 বসাই আর ল্যামডার মান 0 বসাই, আর এর মান 0 বসাই আর ল্যামডার মান 0 বসাই, তাহলে এইটা আর এটা মানে ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2, ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2 আর টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 ক্যান্সেল, তাহলে এই অংশ আর কোনো অস্তিত্ব থাকছে না। দেখো এই যে সামেশন, এটা হলো কি ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2, ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 ক্যান্সেল, এই অংশটার কোনো অস্তিত্ব না। এখন এই অংশটার অস্তিত্ব, আর এর মান 0 বসালে n টু দি পাওয়ার হাফ, আর এর মান 0 বসালে বিটা হাফ n বাই 2, আর এর মান 0 বসালে n প্লাস 1 বাই 2, আর ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর এর মান 0 বসালে t ড্যাশ স্কয়ার টু দি পাওয়ার 20 মানে এটা 0। ওকে, তাহলে দেখো এটা আমাদের সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন চলে এসেছে। তাহলে 1 বাই রুট n বিটা হাফ n বাই 2 1 প্লাস t স্কয়ার ভাগ n টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2, t ড্যাশের বদলে আমরা t বসালাম। তাহলে which is the PDF of central t distribution with n degrees of freedom। তাহলে একটু আবার একটু দেখো, এখানে একটু এটা সংক্ষিপ্ত করে দেওয়া আছে, তোমরা এটা বলবা নাও এটা ইকুয়াল টু বের করে নিয়ে এটাকে লিখবা ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2, এটা ইকুয়াল টু লিখবা ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2, আরেকটা লাইন লিখে দিতে পারো, তাহলে এটা আমাদের ল্যামডা বাই 2 আর ই টু দি পাওয়ার ল্যামডা বাই 2 ই টু দি পাওয়ার প্লাস ল্যামডা বাই 2, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই r ল্যামডা বাই 2 টু দি পাওয়ার r বাই r ফ্যাক্টোরিয়াল মানে তো এটা ক্যান্সেল হয়ে গেল, r এর মান 0 ল্যামডার মান 0 বসালে আমরা এটা পেলাম। তাহলে t ড্যাশ ইকুয়াল টু t, t ড্যাশ ইকুয়াল টু t বসালে আমরা যে পিডিএফটা পেলাম এটা হলো সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনের পিডিএফ। ওকে, তাহলে এখানে আমরা এটা পেলাম, এখানে একটু ভুল আছে, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা 0 লিখেছে, এটা ভুল আছে, এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কেন সেন্ট্রাল টিটাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, নন সেন্ট্রাল টিটাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা তোমরা একটু কারেকশন করে নাও, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে,
এখানে আরেকটা যেটা আছে আমি আগে বলেছিলাম, ডিরাইভ নন সেন্ট্রাল টি ফ্রম নন সেন্ট্রাল এফ। নন সেন্ট্রাল এফ থেকে নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনটা ডিরাইভ করা, অথবা রিলেশন বিটুইন নন সেন্ট্রাল টি এন্ড নন সেন্ট্রাল এফ, দুই ভাবেই আসতে পারে। ডিরাইভ নন সেন্ট্রাল টি ফ্রম নন সেন্ট্রাল এফ, অথবা এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন নন সেন্ট্রাল টি এন্ড নন সেন্ট্রাল এফ। যেহেতু নন সেন্ট্রাল এফ থেকেই নন সেন্ট্রাল টিটা করতে হবে, আমরা যেহেতু নন সেন্ট্রাল এফটা এখনো দেখিনি, এজন্য নন সেন্ট্রাল এফটা দেখার পরে আমরা সেই নন সেন্ট্রাল এফ থেকে নন সেন্ট্রাল টি এর ডেরিভেশনটা দেখি। তাহলে তোমাদের নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশনটা আজকে শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নন সেন্ট্রাল এফ ডিস্ট্রিবিউশন করব। নন সেন্ট্রাল এফ ডিস্ট্রিবিউশন করার পরে আমরা এই যে নন সেন্ট্রাল টি এর সঙ্গে নন সেন্ট্রাল এফ এর যে রিলেশনশিপ, এগুলো দেখব। তাহলে তোমরা যে জিনিসগুলো পড়ানো হচ্ছে এগুলো সঙ্গে সঙ্গে কমপ্লিট করে ফেলো, নাহলে কারণ এই পেপারসটা এমনি ডিলে হয়েছে, যেহেতু রিয়াজুল হাকিম স্যার রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই পেপারটা বাদ ছিল। আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এরপরে দেখব নন সেন্ট্রাল এফ, তারপর দেখবো ইনশাআল্লাহ অর্ডার স্ট্যাটিস্টিক্স, তারপর আমরা ম্যাথমেটিক্যাল মেথডস এর আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা দেখব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।